বিশ্বকে বদলে দিতে পারে বাংলাদেশ, বিনিয়োগ সম্মেলনে বললেন প্রধান উপদেষ্টা। চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা। 2 মাসের মধ্যে আবু সাইদ হত্যা তদন্ত শেষ করার নির্দেশ ট্রাইব্যুনালের। 4 আসামিকে গ্রেপ্তার দেখে কারাগারে প্রেরণ। ইসরায়েল বিরোধী বিক্ষোভে ভাঙচুর লুটপাটের ঘটনায় আরও 9 মামলা, গ্রেপ্তার 72 জন, জানালো পুলিশ। এবং এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে কাল, অংশ নেবে 19 লাখের বেশি শিক্ষার্থী। প্রশ্ন ফাঁস রোধে কঠোর নির্দেশনা। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। বাংলাদেশের কাছে বিশ্বকে বদলে দেওয়ার মতো দুর্দান্ত সব আইডিয়া আছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। জানান, দুনিয়া বদলা দিতে চাইলে ব্যবসা হচ্ছে শক্তিশালী কাঠামো। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। Came a long way in a very short time. বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন উন্মুক্ত। কোনো ধরনের বাধা ছাড়াই নিজের দেশের মতোই এই দেশে বিনিয়োগ করতে পারবেন যে কোনো বিনিয়োগকারী। ইনভেস্টমেন্ট সামিটে এভাবেই বাংলাদেশকে তুলে ধরে বক্তব্য দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। Change the whole company. At that time, there are other companies coming up around the world. They were focusing on their cities. বিনিয়োগ সম্মেলনে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ব্যবসা শুধু বাংলাদেশের জন্য নয়, সারা পৃথিবীর জন্য সুযোগ তৈরি করতে পারে। Because Bangladesh is a country with crazy ideas to change the world, make things happen. Everyone you saw on the stage receiving the award has a very powerful, crazy ideas and made them happen. So we invite you to join that crowd. Not only change Bangladesh by your business, change the world. প্রধান উপদেষ্টা বলেন, তরুণ প্রজন্ম সম্মিলিতভাবে পৃথিবীকে বদলে দেবে। তারা সরকারের অপেক্ষায় বসে থাকবে না। So if you want to make a business with a purpose, along with the business that we do, Bangladesh is the place. You will not know what your business will be like. Why the whole world is following you. Why suddenly you look back, how did it happen? Bangladesh makes it happen. বিনিয়োগে অবদানের স্বীকৃতি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে 4টি ক্যাটাগরিতে 4টি প্রতিষ্ঠানের হাতে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা। এর আগে বাংলাদেশে পরীক্ষামূলকভাবে স্টারলিংক সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নির্বাচিত সরকারের মাধ্যমে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকলে বিনিয়োগকারীরা বেশি আত্মবিশ্বাস পাবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত বিনিয়োগ সম্মেলন থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের এই কথা বলেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির রাজনীতি হচ্ছে বিনিয়োগের রাজনীতি। এর আগে এই সম্মেলনকে সাধুবাদ জানিয়েছেন বিএনপির এই নেতা। জানান, বিএনপির হাত ধরেই গণতন্ত্র এবং অর্থনৈতিক উন্নয়নের ধারা সৃষ্টি হয়েছে। এখন আবারও গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করতে হবে এবং অবশ্যই সেটা একটা নির্বাচনের মাধ্যমে। গণতন্ত্র এবং অর্থনৈতিক উন্নয়ন, সুতরাং এটা ঠিক একজন বক্তা এখানে সঠিকভাবে বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকলে অর্থনীতি ভালো করবে। সুতরাং আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখতে হবে, গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করতে হবে। সুতরাং সেটা অবশ্যই একটা নির্বাচনের মাধ্যমে, নির্বাচিত সরকারের মাধ্যমে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে। এবং সেখানেই কিন্তু বিনিয়োগকারীদের বেশি কনফিডেন্স। তারা চায় যে একটা এখানে ডেমোক্রেটিক অর্ডার কন্টিনিউ করুক, তখন তারা বেশি কনফিডেন্স পায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী
আবু সাইদ হত্যার তদন্ত 2 মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে আলোচিত এই হত্যাকাণ্ডের 4 আসামিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদার নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেন। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে বিক্ষোভের সময় গত বছরের 16 জুলাই দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে নিরস্ত্র আবু সাইদকে গুলি করে পুলিশ। এই হত্যা মামলার 4 আসামি এসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, প্রক্টর শরীফুল ইসলাম ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরীকে বুধবার কেরানীগঞ্জ কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানি শেষে হত্যাকাণ্ডের তদন্ত 2 মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের প্রসিকিউশন জানিয়েছেন, আবু সাইদ হত্যায় 26 জনের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক প্রমাণ মিলেছে। মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে বলেও জানায় প্রসিকিউশন। আজকে অনারেবল ট্রাইব্যুনালে আবু সাইদের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের 4 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। ট্রাইব্যুনাল সন্তুষ্ট চিত্তে তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করেছে এবং আমরা 2 মাস সময় চেয়েছিলাম। 2 মাস সময় মঞ্জুর হয়েছে তদন্ত রিপোর্ট দাখিল করার জন্য। এদিকে 2016 সালের কল্যাণপুরের জাহাজবাড়িতে জঙ্গি সাজিয়ে 9 জনকে গুলি করে হত্যা মামলায় সাবেক আইজিপি AKM শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, সাবেক এসপি জসিমউদ্দিন মোল্লাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। আরেকটা অ্যাপ্লিকেশন ছিল, সেটা হচ্ছে এই জঙ্গি নাটক সাজানোর যে ঘটনা ঢাকায় ঘটেছে, বিভিন্ন দেশে ঘটেছে, সেই মামলায় গ্রেপ্তারকৃত আসামি AKM শহীদুল হক, সাবেক আইজিপি, মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া, সাবেক ডিএমপি কমিশনার এবং জসিমউদ্দিন, সাবেক ডিসি মিরপুর, এদেরকে আমরা ইন্টারোগেশনের জন্য আবেদন করেছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল আমাদের আবেদন মঞ্জুর করেছে। আগামী 21, 22 ও 23 এপ্রিল তাদেরকে আলাদাভাবে সেফ হোমে জিজ্ঞাসাবাদ করতে বলা হয়েছে। তাতে দেখা যাচ্ছে পুলিশ আবু সাইদকে গুলি করছে। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে দেশের বিভিন্ন শহরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় এ পর্যন্ত মোট 72 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গ্রেফতারকৃতদের মধ্যে খুলনায় 33 জন, সিলেটে 19 জন, চট্টগ্রামে 5 জন, গাজীপুরে 4 জন, নারায়ণগঞ্জে 4 জন, কুমিল্লায় 3 জন এবং কক্সবাজারে 4 জনকে গ্রেফতার করা হয়। এসব ঘটনায় এখন পর্যন্ত মোট 9টি মামলা দায়ের করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। কোনো হজ এজেন্সির অবহেলা ও দায়িত্বহীনতা বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। সকালে রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে হজ প্রশিক্ষণ 2025 উদ্বোধনকালে তিনি কথা জানান। তিনি বলেন, অনলাইন প্ল্যাটফর্মে বাড়ি ভাড়ার অনুরোধ দাখিল ও সেই অনুরোধ অনুমোদন না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট হজ যাত্রীদের সৌদি গমনের ক্ষেত্রে আশঙ্কা আছে। তিনি আরও বলেন, কোনো এজেন্সির অবহেলা বা গাফিলতির কারণে কোনো হজ যাত্রী যদি হজ করতে না পারে সেই দায় সংশ্লিষ্ট এজেন্সিকে নিতে হবে। এর দায় কোনোভাবেই ধর্ম মন্ত্রণালয় বহন করবে না। এজেন্সির অবহেলার কারণে, অব্যবস্থার কারণে, মন্ত্রণালয়ের নির্দেশনা না মানার কারণে আমরা 8 বার রিমাইন্ডার দিয়েছি, শোকজ করেছি, কেন তুমি হাজিদের কাছে টাকা নিয়ে ঘর ভাড়া করছো না? নো রেসপন্স হ্যাজ বিন। এখনো পর্যন্ত 8টা এজেন্সি এগিয়ে আসে নাই। একজন হাজি যদি বাংলাদেশে টাকা নিয়ে যেতে না পারে, এর জন্য সংশ্লিষ্ট এজেন্সি দায়ী থাকবে। এবছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার থেকে। চলতি বছর এতে অংশ নেবে মোট 19,28,181 জন শিক্ষার্থী। এসএসসি পরীক্ষায় এই বছরের প্রশ্ন ফাঁস রোধে কঠোর নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোনো মাধ্যমে প্রশ্নপত্র সংগ্রহ বা ফাঁসের চেষ্টা থেকে বিরত থাকার জন্য পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সাংবাদিক সহ সর্বস্তরের নাগরিকদের প্রতি আহ্বান জানানো হচ্ছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত গুজব ছড়ানো, নকল বা অসদুপায় অবলম্বনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পরীক্ষা চলার 3 ঘণ্টা পরীক্ষা কেন্দ্রের আশপাশে 144 ধারা জারি থাকবে। পরীক্ষা চলার সময় কেন্দ্রের আশপাশে 200 গজের মধ্যে পরীক্ষা সংশ্লিষ্ট নন এমন কোনো ব্যক্তি চলাচল করতে পারবেন না।
এসএসসি ও সমমান পরীক্ষার সময় 10 এপ্রিল থেকে 13 মে পর্যন্ত 34 দিন সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গাজীপুর সাফারি পার্কের ভঙ্গুর অবস্থা থেকে পুনরায় জৌলুস ফেরাতে ঢেলে সাজাতে চান বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বেলা 12টার দিকে পার্ক পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান। এছাড়াও পার্ক থেকে একের পর এক দুর্লভ প্রাণী চুরি হয়ে যাওয়ায় সৈয়দা রিজওয়ানা হাসান ক্ষোভ প্রকাশ করে কর্মকর্তাদের দায়িত্বহীনতার কথা বলেন। হাতি, লেমুর সহ কয়েকটি প্রাণী বন্দী অবস্থায় সাফারি পার্কে থাকায় সেটিরও কড়া সমালোচনা করেন। এসব নানা অব্যবস্থাপনা থেকে সাফারি পার্কে ঢেলে সাজিয়ে উন্নত দেশের মতো পরিবেশ তৈরি করতে চান তিনি। বেলা 12টার দিকে গাজীপুর জেলা শ্রীপুর উপজেলার ইন্দ্রপুর গ্রামে অবস্থিত পার্কে প্রবেশ করেন তিনি। সময় সাফারি পার্কের গাড়িতে চড়ে বিভিন্ন প্রাণীর বেষ্টনী ঘুরে দেখেন। পরিদর্শনের সময় গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফিন, পুলিশ সুপার চৌধুরী মোহাম্মদ জাবের সাদেক সহ বন ও পরিবেশ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্থাপনাটাকে আরো অনেক উন্নত করা যায়, আরো অনেক প্রাণী বান্ধব, আরো অনেক দর্শনার্থী বান্ধব করা যায়। বন বিভাগ একটা সাম্প্রতিক সময়ে প্রকল্প পেয়েছে, কিন্তু আমার কথা হচ্ছে যে এইগুলো আসলে সব সময়ের প্রকল্প পেলেই কাজ করব, প্রকল্প পেলে কাজ করব না, সেরকমের বিষয় না। সরকার যখন এত বড় একটা জিনিস করেছে, সরকারের নিয়মিত বাজেটেই এটা রক্ষণাবেক্ষণের জন্য আর্থিক সংস্থান থাকতে হবে। গাইবান্ধায় 5 থেকে 30,000 টাকা খরচে মিলছে যে কোনো জেলার জন্ম নিবন্ধন সনদ। আর এই সুযোগে ভুয়া ঠিকানা ব্যবহার করে জন্ম নিবন্ধন চলে যাচ্ছে রোহিঙ্গা সহ অপরাধীদের হাতে। তৈরি হচ্ছে পাসপোর্টও। বাংলাদেশি পরিচয়ে বিদেশে পাড়ি জমাচ্ছেন রোহিঙ্গারা। রোহিঙ্গাদের নাগরিক হওয়ার প্রক্রিয়া নিয়ে সুমন মণ্ডলের অনুসন্ধানে 5 পর্বের আজ দেখুন দ্বিতীয় পর্ব, জানাচ্ছেন রাশেদ আকন। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়ন পরিষদ থেকে জন্ম নিবন্ধন নেয়া এই ব্যক্তির নাম ইয়াসে আরিমু গাই। জন্মস্থান জাপান। তেমনি 27 ও 25 ফেব্রুয়ারি মানুচিং মার্মা ও শর্মিতা চাকমার সনদ অনুযায়ী তাদের জন্মস্থান খাগড়াছড়ি। একইভাবে গেল 1.5 বছরে এই ইউনিয়ন পরিষদ থেকেই কাতার, মালয়েশিয়া, চট্টগ্রাম, কক্সবাজার ও ইতালি সহ দেশ বিদেশে জন্মস্থান দেখিয়ে কয়েক হাজার রোহিঙ্গাকে নিবন্ধন দেওয়ার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান, সচিব সহ ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ইকবালের বিরুদ্ধে। তবে যেই 2 নম্বর ওয়ার্ড থেকে নিবন্ধন দেয়া হয়েছে জানেন না সেই ওয়ার্ডের এই ইউপি সদস্য। আমার ওয়ার্ডের লোকই চলতেছে না, আমি রোহিঙ্গা নিয়ে আসবো এখানে। এই বাংলাদেশের যত প্রকারের প্রশাসন আছে, উদ্বোধন কর্মকর্তা, তাদেরকে আকুল আবেদন করতেছি যারা এটার সাথে জড়িত তাদের আইনের আওতায় আনা হোক। শুধু বেতকাপাই নয়, অনুসন্ধানে জানা যায় উপজেলার হরিনাথপুর ইউনিয়ন পরিষদ থেকে মৃত্যু ব্যক্তিদের জন্ম নিবন্ধন দেয়া সহ বিভিন্ন জনের সন্তান সাজিয়ে নিবন্ধন দেওয়ার মতো চাঞ্চল্যকর তথ্য। চলতি বছরের 2 মার্চ নিবন্ধন নেয়া এই ব্যক্তির নাম নেপাল গুহ, জন্মস্থান টাঙ্গাইল। 11 জুন নিবন্ধন নেয়া রত্না খাতুনের জন্মস্থান পাবনা। আর চলতি বছরের 23 মার্চ নিবন্ধন নেয়া ব্যক্তির নাম রফিকুল ইসলাম। মৃত্যু সনদ অনুযায়ী চলতি বছরের 27 জানুয়ারি রফিকুল ইসলাম মারা যান। কিন্তু এই মৃত ব্যক্তির স্ত্রীকে মা এবং ছেলের স্ত্রীকে স্ত্রী সাজিয়ে চলতি বছরের 2 মার্চ পুনরায় নিবন্ধন দেয় ইউপি সচিব শাহানা আক্তার। কি বলবো, আমার মারে বানাইছে আমার বাপের মা, আর আমার বউরে বানাইছে আমার বাপের বউ। বাইরে ইউনিয়নে জন্ম নিবন্ধন কেন দেবে সেটা চেয়ারম্যান সাহেব বারবার বলছে, বাইরে ইউনিয়নে দিলে কিনা উইঙ্গের জন্ম নিবন্ধন হবে। বাইরের লোক তাই মনে করেন যে টাকার বিনিময়ে দিয়ে থাকে, তার আইনগতভাবে ব্যবস্থা নেওয়া দরকার। সচেতন মহল বলছে ইউনিয়ন পরিষদ থেকে বিভিন্ন জেলার মানুষকে নিবন্ধন দেয়া দেশের জন্য হুমকি স্বরূপ। এরকমভাবে রোহিঙ্গা হোক বা বিভিন্ন জেলার অধিবাসীকে এখানে নাগরিকত্বের বা এই জন্ম সনদের সার্টিফিকেট প্রদান করলে এটা আমাদের দেশের জন্য হুমকি এবং রাষ্ট্রের জন্য একটা হুমকি মনে করি। রোহিঙ্গা নিবন্ধন ঠেকাতে অসাধু কর্মকর্তা সহ দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি এলাকাবাসীর। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। আজ থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীনা পণ্যের ওপর 104% পর্যন্ত শুল্ক আরোপ কার্যকর হচ্ছে। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এই ঘোষণা দেন। এই শুল্ক হার ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আগের আরোপিত চীনা পণ্যের ওপর বিদ্যমান শুল্কের ওপর অতিরিক্ত হিসেবে যোগ হচ্ছে। ট্রাম্পের শুল্ক কার্যকরের তালিকায় 60টি দেশেও রয়েছে যারা 11 থেকে 50% পর্যন্ত শুল্কের মুখোমুখি হবে। বেইজিং ট্রাম্পের মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর প্রতিশোধমূলক শুল্ক প্রত্যাহারের সময়সীমা পূরণ করতে অস্বীকৃতি জানানোর পর চীনের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করে আমেরিকা।
ট্রাম্প বলেছেন শুল্ক তার অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির জন্য অত্যাবশ্যক। তা বিশেষজ্ঞরা সতর্ক করেছেন এর মাধ্যমে বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধের সম্ভাবনা রয়েছে। হোয়াইট হাউসের এই ঘোষণার পর মঙ্গলবার মার্কিন শেয়ার বাজারে বড় ধস নামে। শুরুতে ঊর্ধ্বমুখী থাকলেও বাজার দ্রুত নিম্নমুখী হয়ে পড়ে। ডাও জোন্সের সূচক 0.84% কমে যায়। S&P 500 সূচক কমে 1.57% এবং প্রযুক্তি খাতের ন্যাসড্যাক কম্পোজিট 2.15% হারায়। এদিকে যুক্তরাষ্ট্রে প্রভাব পড়েছে এশিয়ার শেয়ার বাজারেও। দীর্ঘদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চিরনিদ্রায় শায়িত হলেন রাজধানীর খিলগাঁও ত্রিমোহনীর বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফজলুল হক। রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 75 বছর। তিনি 2 ছেলে ও 2 মেয়ে, আত্মীয় স্বজন সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। এ সময় উপস্থিত মুক্তিযোদ্ধারা যুদ্ধ চলাকালীন বিভিন্ন স্মৃতিচারণ করেন। ত্রিমোহনী খিলগাঁও কবরস্থান মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয় এবং তাকে দাফন করা হয় ত্রিমোহনী কবরস্থানে। জানাজায় বীর মুক্তিযোদ্ধারা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এর আগে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। শেষ করবো এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিশ্বকে বদলে দিতে পারে বাংলাদেশ, বিনিয়োগ সম্মেলনে বলেন প্রধান উপদেষ্টা। চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা। 2 মাসের মধ্যে আবু সাইদ হত্যার তদন্ত শেষ করার নির্দেশ ট্রাইব্যুনালের। 4 আসামিকে গ্রেপ্তার দেখে কারাগারে প্রেরণ। ইসরায়েল বিরোধী বিক্ষোভে ভাঙচুর লুটপাটের ঘটনায় আরও 9 মামলা। গ্রেপ্তার 72 জন, জানালো পুলিশ। এবং এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে কাল। অংশ নেবে 19 লাখের বেশি শিক্ষার্থী। প্রশ্ন ফাঁস রোধে কঠোর নির্দেশনা। এশিয়া নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আপনার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।